খবরে সারাদিনের বিশেষ নিবেদন, ওয়ান ডে সাসপেন্স। আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের রচনা শার্লক হোমস কাহিনী গ্লোরিয়া স্কটের রহস্য। স্যার আর্থার কনান ডয়েল ইংরেজি সাহিত্যের এক বিরাট নাম। আজকের গল্পটি নেওয়া হয়েছে সূর্য পাবলিশার্স দ্বারা প্রকাশিত ছোটদের শার্লক হোমস এই বইটি থেকে। ভাষান্তর পৃথ্বীরাজ সেন। গল্প পাঠে আমি সৌভিক। শুরু হচ্ছে খবর সারাদিনের বিশেষ নিবেদন, ওয়ান ডে সাসপেন্স, শার্লক হোমস কাহিনী গ্লোরিয়া স্কট রহস্য। আমি দেশবাসীকে রহস্য সন্ধানী শার্লক হোমসের অসাধারণ বিশ্লেষণী পদ্ধতি ও যুক্তি বিচারের অনেক কীর্তিকাহিনী লিখে উপহার দিয়েছি, কিন্তু তার জীবনের প্রথম মামলা সম্পর্কে এ পর্যন্ত কিছুই লিখতে পারিনি। কৌতূহলদীপক এই ঘটনাটা সম্পর্কে আমার আগ্রহ যথেষ্টই ছিল, কিন্তু মুখ ফুটে কখনো জিজ্ঞাসা করিনি। জানতাম নিজেই একদিন ঠিক জানাবে। আর হলোও তাই। আমার দীর্ঘ আগ্রহ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেই একদিন রাতে আমার হাতে একতারা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এগুলো পড়ে দেখো, গ্লোরিয়া মোড মামলার সব কথা এগুলোতে লেখা আছে। কাগজগুলো হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালাম। একটা রংচটা ড্রয়ারের ভেতরে এক টুকরো ধূসর কাগজ বার করে দেখছে। সেটা এগিয়ে দিয়েই বলল, এই সংবাদটা দিয়েই মামলাটা সূচনা। পড়ে দেখো, আমাকে নিয়ে লেখালেখি করো তো, তাই বলছি তোমার কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা আমার জীবনে এটাই প্রথম মামলা। আগ্রহে কাগজটা হাতে নিয়ে চোখ বোলালাম। টানা হাতে লেখা একটা অদ্ভুত সংবাদ। খেল মুরগি এবার খতম, মুরগিওয়ালা বুড়ো হাটসন কাঁদছে। যত সব গাধার দল বলে কিনা চালান দিয়েছে লন্ডনে। বলছে, প্রাণ প্রিয় মুরগি নিয়ে বাড়ি ছেড়ে পালাও, তোমার মুরগিও মরবে। লেখাটা পড়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। বললাম, জব্বর একটা ধাঁধা বলে মনে হচ্ছে, কিচ্ছু মাথায় ঢুকছে না। অথচ এই সংবাদটা পড়েই আতঙ্কে মারা গিয়েছিলেন সমাজের একজন বিশিষ্ট মানুষ। বলতে বলতে হোমস পাইপ ধরালো, তারপর বলল, কলেজে আমার বন্ধু বলতে একজনই ছিল, তার নাম ভিক্টর ট্রেভর। একবার ওদের বাড়িতে নরফোকের ডনথ্রপে গিয়েছিলাম ছুটি কাটাতে। ভিক্টরের মা ছিল না, একটা বোন ছিল। সেও ডিপথোরিয়া মারা গিয়েছিল। ভিক্টর আর তার বুড়ো বাবা ছাড়া সংসারে আর কেউ ছিল না। ভদ্রলোক ছিলেন ওই অঞ্চলের দুর্দণ্ড প্রতাপ জমিদার। যখন আমি দেখি তার বয়স হয়েছে ঠিকই, কিন্তু যথেষ্ট শক্ত সামর্থ্য। বই পড়া বিদ্যে বিশেষ নেই। ভাগ্যের সন্ধানে সারা পৃথিবী টহল দিয়েছেন। রীতিমতো দরাজ দিলের মানুষ ভিক্টর তার বাবাকে আমার পর্যবেক্ষণ ক্ষমতার কথা বলেছিল। তখন ওই ব্যাপার ছিল আমার কাছে একটা হবি, জাস্ট এ হবি। ভবিষ্যতে আমার কোনো দিন কাজে লাগবে কিনা জানতাম না। যাই হোক, ভিক্টরের বাবা সব শুনে হেসে বললেন, দেখি আমার সম্বন্ধে কি বলতে পারো। আমি বললাম, গত 1 বছর ধরে একটা বিপদের ভয়ে আপনি সিঁটিয়ে আছেন। আমার কথা শুনে ভদ্রলোক মুখ শুকিয়ে গেল। ঢোক গিলে বললেন, ঠিক বলেছ, গত বছর চোরা শিকারীদের দলটাকে ছত্রভঙ্গ করে দিয়েছিলাম। সেই থেকে ওরা বদলা নেওয়ার তালে ঘুরছে। স্যার এডওয়ার্ড হবিকে তো বাগে পেয়ে ছুরি মেরেছে। আমাকে সে কারণেই হুঁশিয়ার থাকতে হয়। কিন্তু তুমি বুঝলে কী করে? বললাম, আমার হাতের আপনার হাতের যে লাঠিটা আছে তার উপর তারিখটা 1 বছর আগেকার। নতুন কেনা লাঠির মাথায় ছেঁদা করে তরল শীষে ঢেলে রীতিমতো একটা হাতিয়ার বানানো হয়েছে। চোরাগোপ্তা আক্রমণের আশঙ্কা না থাকলে কেউ ওরকম একটা লাঠির সঙ্গে রাখে না। বুড়ো কৌতূহলী হয়ে আমার নিজের সম্পর্কে আরও কিছু জানতে চাইল। তখন বললাম, আপনার কান নাক তো চ্যাপ্টা আর পুরু। বোঝা যায় যৌবনে খুব বক্সিং করেছেন, খোঁড়াখড়ি করে হাতে অনেক দাগও ফেলেছেন। খুব বিশিষ্ট একজনকে মনের থেকে মুছে ফেলবার চেষ্টা করেছেন, আর তার নামের প্রথম অক্ষর দুটো জে এ।
আমার শেষের কথাটা শুনে ভদ্রলোক গুম হয়ে রইলেন। ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ পরেই টুলে পড়ে খাবার টেবিলের উপর অজ্ঞান হয়ে গেলেন। তাড়াতাড়ি দুই বন্ধু মিলে চোখ মুখে জল ছিটিয়ে তাকে সুস্থ করে তুললাম। সুস্থ হয়ে উঠে বসে তিনি বললেন, হামস, তোমার ক্ষমতা অসাধারণ। এই ক্ষমতা কাজে লাগিয়ে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা হতে পারো। গল্পের গোয়েন্দাও এমন বিশ্লেষণী ক্ষমতার পরিচয় দিতে পারেনি। কিন্তু তুমি সত্যি কথা জানলে কি করে বলো তো, বলো না। ভদ্রলোকের কুনুইর ভাঁজে উল্কি দিয়ে লেখা যে এ অক্ষর দুটো চোখে পড়ল। ছাল তুলে লেখাটা মুছে ফেলবার চেষ্টা করা হয়েছিল বলে বেশ আবজা হয়ে গিয়েছিল। কথাটা শুনে যেন ভদ্রলোক একটু স্বস্তিই পেলেন। কিন্তু লক্ষ্য করলাম সেদিন থেকে তিনি আমাকে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগলেন। তার জন্য ধারণা হলো অনেক অজানা কথা আমি জেনে ফেলেছি, অথবা ইচ্ছে করলে জেনে ফেলতে পারি। আমি গেছি বেড়াতে, আর বুড়ো সেই সদা শঙ্কিত ভাব দেখে খুবই অস্বস্তিতে পড়তে হলো। ঠিক করলাম আর নয়। কিন্তু তার আগেই ঘটলো একটা অদ্ভুত ঘটনা। একদিন একটা বেটে চেহারা লোক এলো মিস্টার ট্রেভারের সঙ্গে দেখা করতে। লোকটার চোখ মুখের কুটিল ভাব আমার ভালো লাগলো না। চাল চলন চাকর বাকরের মতো, মুখে শয়তানি হাসি। হাত দেখে মনে হলো একসময় নাবিকের কাজ করতো। লোকটাকে দেখেই যেন হেঁচকি তুললেন মিস্টার ট্রেভার। 30 বছর পরে সে দেখা করতে এসেছে। দূর চারটের কথার পরে মিস্টার ট্রেভার হেঁট হয়ে লোকটার কানে কানে কী যেন বললেন। তারপর আচমকা গলা ছড়িয়ে বললেন, যাও, ঝিয়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে পেট ভরে আগে খেয়ে নাও, তারপরে আমার এখানে চাকরি নিয়ে থেকে যাও, ঠিক আছে? লোকটা মুখ টিপে হেসে বলল, জাহাজের চাকরিটা নিয়ে অবধি খুব বেকায়দায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, আপনার দৌলতে একটা হিললে তো হলো। মিস্টার বেডোজের কাছে আর আসতে হলো না। মিস্টার ট্রেভার বললেন, মিস্টার বেরোজের ঠিকানা জানো কি? পুরানো দোস্তার সবার ঠিকানা জোগাড় করেছি। 30টা বছর এই করেই তো কাটলো আমার। বলতে বলতে লোকটা ঝিয়ের পেছনে পেছনে রান্নাঘরে চলে গেল। মিস্টার ট্রেভার আপন মনে যেন কৈফিয়ত দেওয়ার মতো করেই বললেন, খনিতে যাওয়ার সময় জাহাজে দেখা হয়েছিল। এ কথা বলে তিনিও উঠে বাড়ির দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে গিয়ে দেখি নিচের ঘরে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছেন। এই অস্বস্তিকর পরিবেশ ছেড়ে পরদিন লন্ডন চলে এলাম। কিন্তু ছুটি শেষ হওয়ার মুখে মাস দেড়েক পরেই আবার ভিক্টরের জরুরি টেলিগ্রাম পেয়ে যেতে হলো ডনথর্পে। দেখলাম এই কদিনে ভিক্টর অনেকটা শুকিয়ে গেছে। চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ। শুনলাম ওর বাবা মৃত্যুশয্যা যেতে যেতে বাড়িতে সব কিছু খুলে বলেছে। বলল এই যে হাটসেন নামের লোকটা আসবার পর থেকে অশান্তি শুরু হয়েছে। ওর বাবা তাকে প্রথমে মালির কাজ দিয়েছিল, কিন্তু তাতে তার মন ভরল না, তাই পরে তাকে খাসচা করে কাজ দিয়েছিলেন। তার থেকেই শুরু হয় লোকটার উপদ্রব। বাড়ির অন্যান্য চাকর বাকরে তার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠল। সারাক্ষণ বাড়ির ভেতরে গালাগালি চেঁচামেচি, এমন ভাব দেখাতে লাগলো যেন সে বাড়ির মালিক। একদিন আবার ওর বাবারই বন্দুক নিয়ে ওর বাবারই নৌকায় চেপে শিকারে বেরোচ্ছে, আর ওর বাবাকেই অপমান করছে। সেদিন আর ও সহ্য করতে পারেনি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। যাবার সময় আগুন জ্বলা ভীষণ চোখে তাকালো ওর দিকে। পরদিন থেকেই ওর বাবা বলল হাটসনের কাছে ক্ষমা চেয়ে নিতে। উনি নাকি খুব ঝামেলায় পড়ে গেছেন, পরে একদিন সবই জানতে পারবে। সেদিন বাবা আর ঘর থেকে বেরোলেন না। ও দেখলো এক নাগাড়ে কী লিখে চলেছেন। সন্ধ্যার দিকে সবে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এমন সময় ঘরে ঢুকলো হাটসন। বলল আমাদের বাড়ি ছেড়ে মিস্টার বেডোজের বাড়ি চলে যাচ্ছে। শুনেই বাবা কেমন সিটিয়ে গেছিলেন। আর একবার বললেন আমাকে হাটসনের কাছে ক্ষমা চেয়ে নিতে, কিন্তু সে রাজি হলে না। ওর দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে হাটসন চলে গেল। হাটসন চলে যাওয়ার পর থেকেই ওর বাবা কেমন অস্থির হয়ে পড়লেন। রাত্রে ঘুমোন না, ঘরময় পায়চারি করে বেড়ান।
ওকে খুলে কিছু বললেনও না, কিন্তু চোখ মুখ থেকে বুঝতে পারা যায় ভয়ঙ্কর কিছুর আশঙ্কায় সবসময় তটস্থ হয়ে রয়েছেন। গতকাল একটা অদ্ভুত ঘটনা ঘটল। ওর বাবার নামে একটা চিঠি এলো। চিঠির গায়ে ফ্রেডি ব্রিজ ডাকঘরের ছাপ। দেখা গেল চিঠিটা পড়েই ওর বাবা যেন উন্মাদ হয়ে উঠলেন। কখনো দেওয়ালে মাথা ঠুকছেন, কখনো নিজে মনে বিড়বিড় করে কী সব বলছেন। শেষকালে স্ট্রোক হয়ে গেল। শরীরে পক্ষাঘাতের চিহ্ন দেখা দিল। ডাক্তারকে খবর দিয়ে আনানো হলো। আসার আগেও দেখে এসেছিল অজ্ঞান হয়ে আছেন। সে জানে না সে বাড়ি ফিরে গিয়ে কী বা দেখবে। বাড়ি পৌঁছেই ডাক্তারের মুখে দুঃসংবাদটা পেল। কিছুক্ষণ আগে মিস্টার ট্রেভর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডাক্তার বললেন, ভিক্টর মৃত্যুর আগে তোমার বাবা খোঁজ করছিলেন। তোমাকে একটা কথা বলে গেছেন। দরকারি কাগজপত্র সবই জাপানি ক্যাবিনেটের পিছনে রয়েছে। ভিক্টর ডাক্তারকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আমি গুম হয়ে বসে ভাবতে লাগলাম পরের পর ঘটনাগুলো। আমার মুখে যখন যে এই অক্ষর দুটো শুনে মিস্টার ট্রেভর জ্ঞান হারিয়েছিলেন, তখনই বুঝতে পেরেছিলাম দুর্দান্ত একটা অতীত তিনি পেছনে রেখে এসেছেন। পূর্ব পরিচিত হাডসনের আবির্ভাবে ভীত হয়ে পড়েছিলেন। তিনি তড়িঘড়ি তারই বাড়িতে কাজ দিয়েছিলেন। তার মনে ভেজাবার জন্য সে কারণেই বারবার ভিক্টরকে ক্ষমা চাওয়ার জন্য পিড়াপাড়ি করেছিলেন। সেই ধুরন্ধর হাডসনই মিস্টার বেডোজের কাছ থেকে হয়তো ব্ল্যাকমেলিং শুরু করেছে। চিঠিতে সেই খবরটা নিশ্চয়ই তিনি পেয়েছিলেন। কিছুক্ষণ পরে ভিক্টর এলো, হাতে একতারা কাগজ আর চিঠি। চিঠিটা আগে পড়লাম। খেল মুরগি এবার খতম। মুরগিওয়ালা বুড়ো হাডসন কাঁদছে। যত সব গাধার দল বলে কিনা চালান দিয়েছে লন্ডনে। এক্ষুনি প্রাণপ্রিয় মুরগি নিয়ে বাড়ি পালাও, তোমার মুরগিও মরবে। তোমার মতোই হেয়ালিতে পড়লাম, কিন্তু বুঝতে পারলাম সাংকেতিক চিঠিতে আসল শব্দগুলো আড়াল করা হয়েছে অবান্তর শব্দ বসিয়ে। বারবার পড়তে লাগলাম। সবশেষে যখন প্রথম শব্দের পর দুটো করে শব্দ ছেড়ে পড়লাম, ব্যাস হেয়ালি পরিষ্কার। তখন বুঝতে পারলাম কি ভয়াবহ চিঠিটা। বুড়ো মিছিমিছি ঘায়েল হয়নি। চিঠির কথাগুলো এই, খেল খতম, বুড়ো আটসান সব বলে দিয়েছে, প্রাণ নিয়ে পালাও, মরবে। সাংকেতিক চিঠির বক্তব্য উদ্ধার করার পর পরিষ্কার হয়ে এলো রহস্য। মিস্টার বেডোজ নামের ভদ্রলোক এই চিঠি লিখে মিস্টার ট্রেভরকে সতর্ক করে দিয়েছেন। নিজেও তিনি বিপন্ন, কিন্তু হাডসন এমন কি কথা ফাঁস করে দিয়েছে যার ভয়ে দুজন বিশিষ্ট মানুষ ভীত হয়ে পড়েছেন, সেটা বুঝতে পারলাম না। ওয়াটসন, তোমাকে যে কাগজপত্রগুলো দিলাম তার মধ্যে লেখা আছে সেই ভয়ঙ্কর কাহিনী। সেদিন ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম, তুমিও শোনো। পড়ছি না, দেখো। 1885 সালের অক্টোবর, ফলমাউথ থেকে গ্লোরিয়া স্কট জাহাজ রওনা হওয়ার পর 6 নভেম্বর জাহাজ কিভাবে ধ্বংস হয় তারই বর্ণনা। মিস্টার ট্রেভর লিখছেন, প্রিয় ভিক্টর, জানি তুমি খুব দুঃখ পাবে, আমার প্রতি ঘৃণাও হবে, তবু তোমাকে আজ লিখে জানাচ্ছি। এতদিন যে পাপ লুকিয়ে রেখেছিলাম এবার তা প্রকাশ হয়ে পড়বে। পাপের শাস্তি আমাকে পেতে হবে। হয় আমাকে গ্রেপ্তার হতে হবে, নয়তো এমন কিছু ঘটবে যার ফলে হঠাৎ করে আমার মৃত্যু ঘটবে। আমার এই কলঙ্ক কাহিনী পড়ে পুড়িয়ে ফেলো। আমার সত্যিকার নাম জেমস আর্মিবেজ, আদ্যক্ষর J.A. ট্রেভর। আমার নকল নাম। উল্কি দিয়ে লেখা আসল নামের আদ্যক্ষর চেষ্টা করেও তুলতে পারিনি। তোমার বন্ধু ব্যাপারটা ধরতে পেরেছিল। খুবই ভয় ছিলাম হয়তো আমার গুপ্ত কাহিনীও জেনে ফেলেছে। লন্ডনে একটা ব্যাংকে আমি চাকরি করতাম। একটা দেনা শোধ করবার জন্য ব্যাংকের তহবিল তছরূপ করতে হয়েছিল আমাকে। যদিও শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছিলাম। মাত্র 23 বছর বয়সে 37 জন দাগি কয়েদির সঙ্গে আমাকেও চালান করা হয়েছিল অস্ট্রেলিয়ায়। একটা ভীষণ কাঠের জাহাজে গ্লোরিয়া স্কট তার নাম। আমাদের শেকল বন্দি করে পাঠানো হয়েছিল, বুঝলে। জাহাজে সব শুদ্ধ লোক ছিল 100, তার মধ্যে 38 জন কয়েদি, বাদ বাকি নাবিক, সৈন্য আর জাহাজি অফিসার। গ্লোরিয়া স্কট জাহাজের ঘরের দেওয়ালগুলো বেশ মজবুত তৈরি হলো।
আমার পাশের ঘরে যে কয়েদি থাকতো তার চেহারা ছিল দৈত্যের মতো, যেমন শরীরে শক্তি তেমনি বল। লোকটার নাম জ্যাক প্রেন্ডারগাস্ট। বনেদি ঘরের ছেলে, কিন্তু কুকর্মে ওস্তাদ। একদিন ঘরের দেওয়ালে ফুটো করে আমার ঘরে মাথা বাড়িয়ে দিয়ে বলল, তখনই সে কথা হলো। লন্ডনে বেশ কিছু ধনী মানুষকে বোকা বানিয়ে প্রচুর টাকা সে হাতিয়েছিল, ধরাও পড়েছিল, কিন্তু পরে এসে ভোগ করবে বলে 2.5 লক্ষ পাউন্ড সে লুকিয়ে রেখে গেছিল। জাহাজে ওঠার শুরু থেকেই সে লুকোনো টাকা সে কাজে লাগিয়েছিল। আমাকে বলল, মরব বলে পচা কাঠের এই চীনা জাহাজে আমি উঠিনি, দেখো ঠিক পালাবো, সঙ্গে থেকো, তা তোমার একটা হিললে হয়ে যাবে। পরে জানতে পারলাম জ্যাক প্রেন্ডারগাস্ট 12 জন কয়েদির সঙ্গে জাহাজে দখলের ষড়যন্ত্র করেছে। আমার বাঁ পাশের কেবিন থাকতো ইভান্স নামে এক কয়েদি, সেও ছিল বড় ষড়যন্ত্রে। সে এখন আমার মতোই নাম পাল্টে দক্ষিণ ইংল্যান্ডের রাজার হালে বসবাস করছে। জাহাজে পাদ্রি ছিল জ্যাকের পুরনো দোস্ত, তার মাধ্যমে টাকা ছড়িয়ে ওয়ার্ডা, নাবিক, মোটসহ প্রায় সকলকে হাত করেছিল জ্যাক। সৈন্য, ডাক্তার, ক্যাপ্টেন আর লেফটেন্যান্টের নিয়ে জনা 25 ছিল ষড়যন্ত্রের বাইরে। তাদের খতম করেই আমাদের জাহাজ দখল করতে হবে। পাদ্রি নাবিকদের ঘরে ঘরে ধর্মের বই এর ব্যাগ করে উকো, পিস্তল, বারুদ ও গুলি দিয়ে গেল একদিন। প্রত্যেক বালিশের তলায় সেসব লুকিয়ে রাখা হলো। জাহাজ দখলের একটা দিনও ঠিক করা হলো, কিন্তু তার আগেই লেগে গেল গণ্ডগোল। সমুদ্রে রওনা হওয়ার পর 3 সপ্তাহ পরের ঘটনা। একদিন সন্ধ্যার দিকে একজন অসুস্থ কয়েদিকে দেখতে গিয়েছিল ডাক্তার। সেই সময় বালিশের তলায় পিস্তল নজরে পড়ে অমনি ষাঁড়ের মতো চেঁচিয়ে ওঠে ডাক্তার। ডাক্তারকে বেঁধে রেখে কয়েদিরা পিস্তল হাতে বেরিয়ে পড়ে। দমাদম গুলি চালিয়ে কয়েকজনকে তখনই শুইয়ে দেওয়া হয়। গুণধর পাদ্রি নিজেই খুলি উড়িয়ে দেয় ক্যাপ্টেনের। জাহাজ দখল এসে গেছে ভেবে কয়েদিরা আনন্দে আত্মরা হয় মদের আসর বসালো। ঠিক এমনি সময় এক ঝাঁক গুলি ছুটে এলো এবং আমাদের 9 জনকে ধরাশায়ী করলো। জাহাজের পেছনে ঘরের খুলখুলি ভেঙে আমাদের নিয়ে লাফিয়ে পড়লো। লোকটা যেন শয়তানের শক্তি, যেমন দুঃসাহস। 5 মিনিটের মধ্যে সব নিকেশ করে ছাড়লো। এবার বেঁচে রইল কেবল ওয়ার্ডার, মেট আর ডাক্তার মিলে 5 জন। জ্যাক প্রেন্ডারগাস্টের ঘাড়ে তখন শয়তানি চাপছিল। অবশিষ্ট 5 জনকেও সে খতম করে দিতে চাইল। তার শাগদেরাও পৈশাচিক আনন্দে হুল্লোড় শুরু করে দিল। আমরা 5 জন কয়েদি আর 3 জন নাবিক তাদের বাধা দিলাম। বললাম, এটা নিরস্ত, এর হত্যা করা ঠিক হবে না। এই নিয়ে শুরু হলো কথা কাটাকাটি। প্রেন্ডারগাস্ট কোনো কথা শুনল না। শেষে একটা নৌকায় এগিয়ে গিয়েছিলাম, কিন্তু ভাঙা তক্তা ছাড়া আর কিছুই নজরে পড়েনি আমার। এমনি একটা ভাসমান তক্তা আঁকড়ে ধরে কাতরাচ্ছিল এক ছোকরা নাবিক। তার সারা শরীর ঝলসে গিয়েছিল। ছোকরার নাম হাডসন। কেবলমাত্র তাকেই আমরা উদ্ধার করতে পেরেছিলাম। পরের দিন তার মুখে শুনেছিলাম গ্লোরিয়া স্কটের দুর্ভাগ্যের কাহিনী। আমরা চলে আসার পরেই 5 জনকে পরপর খুন করা হয়। প্রেন্ডারগাস্ট নিজের হাতে ডাক্তারের টুটি কেটে দেয়। একজন মেট বাঁধন খুলে পালিয়ে গিয়েছিল খোলে। সেখানে একটা বারুদ ভর্তি পিপে দেখিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে হুমকি দিয়েছিল, কাছে এলেই বারুদে আগুন দেবে। তারপরেই ঘটে বিধ্বংসী বিস্ফোরণ। হাডসন বলেছিল মেট বারুদে আগুন দেয়নি, মারমুখী কয়েদিদের পিস্তলের গুলি ফসকে গিয়ে লেগেছিল বারুদের পিপেতে। গ্লোরিয়া স্কট ধ্বংস হওয়ার পরের দিনই একটা অস্ট্রেলিয়াগামী জাহাজ আমাদের তুলে নিয়েছিল। সিডনি পৌঁছে আমরা আর ইভান্স নাম পাল্টে খনি অঞ্চলে গিয়ে বিদেশিদের সঙ্গে মিশে গেলাম। আমাদের আগের পরিচয় কেউ জানতেই পারল না। খনি অঞ্চলে কাজ করে অনেক টাকা নিয়ে দেশে ফিরলাম, জমি জমা কিনে জমিদার হলাম। পরম শান্তিতে দিনগুলো কাটছিল আমাদের। 20 বছর পরে মূর্তিমান শয়তানের মতো এসে হাজির হলো হাডসন, যাকে ভাসমান কাঠের উপর থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলাম। হাডসন জানে আমার দুর্বলতা কোথায়। তুই কাজ দিয়ে খুশি করতে চেয়েছিলাম, তাই তো কাজ দিয়ে খুশি করতে চেয়েছিলাম, তাতেই ও পেয়ে বসেছিল। শেষে ভয় দেখিয়ে চলে গেল। ইভান্স মানে বোর্ডের সংকেত খবর পাঠিয়েছিল হাডসন সব ফাঁস করে দিয়েছে। বেটার জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু তুমি বিরূপ হয় না। তোমার সহানুভূতি যেন আমি না হারাই।
ওয়াটসন, দেখো, সাধারণ একটা সংকেত চিঠির পিছনে কি ভয়ঙ্কর একটা কাহিনী লুকিয়েছিল। কতকাল হয়ে গেল কেউ জানে না গ্লোরিয়া স্কট জাহাজ কী করে ধ্বংস করলো। সব ঘটনা জানবার পর ভিক্টর খুবই ভেঙে পড়েছিল। টেরাইতে চলে যায় চাষবাসের কাজ নিয়ে। হাডসনের খোঁজ পেয়েছিলে? আমি বললাম। না, বোর্ডেজ বা হাডসন কারোরই কোনো খবর পাওয়া যায়নি। মনে হয় দুজনেই কেউই অন্যজনকে খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু মজা কি জানো, হাডসন আদপেই পুলিশে খবর দেয়নি, মিথ্যে ভয় দেখিয়েছিল। মিস্টার ট্রেভার মারা গিয়েছিলেন স্রেফ আতঙ্কে। ভাইয়া, রহস্যভেদের এই প্রথম আমার কাহিনী তুমি ইচ্ছে করলে কাজে লাগাতে পারো, সেই জন্য কাগজগুলো দিলাম। মিস্টার ট্রেভারের মুখে প্রশংসা সেদিন শুনেছিলাম। সেদিন মনে হয়েছিল নিছক শখের এই বিশ্লেষণী অভ্যাসটাকে কাজে লাগালে সহজেই 2 পয়সা রোজগার হতে পারে। আমার রহস্য সন্ধানের পেশার মূল প্রেরণা গ্লোরিয়া স্কটের আশ্চর্য কাহিনী। শুনছিলেন খবরে সারাদিনের বিশেষ নিবেদন ওয়ান ডে সাসপেন্স, স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী গ্লোরিয়া স্কট রহস্য। গল্প পাঠে আমি সৌভিক। ধ্বনি কৃতজ্ঞতা নোজোটো অ্যাপ এবং মাই মুভি অ্যাপ। ফিরছি আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে পরের সপ্তাহে। শুনতে থাকুন খবরে সারাদিন।